আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গুচ্ছ রসায়ন, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং সাজেশন ক্লাস আলোচনা করব। আজকে যে টপিকগুলো আলোচনা করব ইনশাআল্লাহ নেক্সট গুচ্ছ পরীক্ষায় এই অধ্যায় থেকে পরিবেশ রসায়ন থেকে যে প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ এর মধ্য থেকেই থাকবে। তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা ভালো করে দেখা, ক্লাসের যে নোটটা থাকবে সেই নোটটা খুব সুন্দর করে আয়ত্ত করে ফেলা এবং সম্ভব হলে ওই রিলেটেড ইনফরমেশন গুলো টেক্সট বুক থেকে পড়ে ফেলা। তাহলে খুব ভালো একটা প্রিপারেশন হবে এই অধ্যায়ের উপরে। তো আমরা শুরু করি। দেখো, শুরুতেই দেখো এখানে আছে পরম তাপমাত্রার স্কেল। এখন প্রথম যে প্রশ্নটা আমাদের জানা দরকার, এই পরম তাপমাত্রার স্কেল আমরা পাবো কোথা থেকে, কোন সূত্র থেকে পাই আমরা এটা মেইনলি আমরা পাই কিন্তু চার্লসের সূত্র থেকে। এটা জানতে হবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র আছে না, সেই চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা পেয়ে থাকি। তো এই পরম শূন্য তাপমাত্রাটা ফিজিক্সে তোমার তিনটা এককে পড়তে হয়, সেলসিয়াসে, ফারেনহাইটে এবং ক্যালভিনে। তা আমরা ক্যালভিনটা তো জানি 0 ক্যালভিন, আর সেলসিয়াসটা জানি -273.15°C। এখন -273°C অপশনে থাকে। ফিজিক্সের ক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু জানতে হয়, এই যে 16টা হচ্ছে তোমার পানির তরল তাপমাত্রা। এই দুটো পার্থক্য একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপর আসো দেখো সংকর ধ্রুবক কোনগুলা। সংকর ধ্রুবক বলতে আমরা বুঝবো সংকর তাপমাত্রা, সংকর চাপ এবং সংকট আয়তন। এখন এর মধ্যে তোমাকে যেটা জানতে হয়, কয়েকটা গ্যাসের সংকট তাপমাত্রা এবং সংকট চাপ জানতে হয়। সংকট আয়তন খুব একটা আসে না, এখনো পর্যন্ত আসতে দেখি নাই। তো এখানে সংকট তাপমাত্রা দুইটা আর সংকট চাপ এখানে আমরা একটু জেনে নিই। দেখো, হাইড্রোজেনের জন্য সংকট তাপমাত্রা হচ্ছে -240°C, আর হিলিয়ামের জন্য সেটা -268°C। সাথে সাথে আরেকটা পড়ে ফেলতে হয়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। এটা পরীক্ষায় আসে। কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি তাপমাত্রা কত? কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি তাপমাত্রা হচ্ছে 31.1°C। 31.1°C, এই তিনটা মাস্ট জানা লাগবে। এবার তুমি যদি এখান থেকে চাপ করতে চাও, কার্বন ডাইঅক্সাইডের সংকট চাপটা কিন্তু পরীক্ষা একবার আসছিল 72.79 অ্যাটমসফিয়ার। আর এই বাকি দুইটা খুব একটা দরকার না, কিন্তু এই কয়েকটা জিনিস জানলেই হবে। আচ্ছা, এরপর দ্বিতীয় যে টপিকটা আমাদের ইম্পর্টেন্ট, কিছু মুখস্থ বিদ্যা। আর এর মানগুলা, বিভিন্ন এককে আর এর যে মানগুলো আছে সেগুলো মুখস্থ করে রাখতে হয় পরীক্ষার জন্য। আর কি মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক আমরা জানি, এটার এককটা কিন্তু আমাদের লাগে। দেখো, দুইটা একক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এসআই একক আর লিটার অ্যাটমসফিয়ার একক। এসআই এককে মান কত দেখো, 8.314 জুল পার মোল পার কেলভিন। আর লিটার অ্যাটমসফিয়ার এককে এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি 0.08 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এছাড়াও আরো কিন্তু আছে, ইঞ্জিনিয়ারিং এককে আছে, সিজিএস এককে আছে। সিজিএস এককটা খুবই সহজ। সিজিএস এককটা কি, জুল থেকে তুমি সিজিএস এ যাবা, সেইটা আর গিয়ে থাকে যেটা। আচ্ছা, এরপরে তোমার বোল্টজম্যান ধ্রুবক কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই এসআই এককের বোল্টজম্যান ধ্রুবক দুইটা, এসআই এককের আর লিটার অ্যাটমসফিয়ার এককে বোল্টজম্যান ধ্রুবক দুইটা একটু মনে রাখতে হয়। এখন মান দুইটা কোনটা কার, দুইটা কাছাকাছি মান গুলাই যায়, সেটা আমি একটু সহজে বুঝাই দিই। দেখো, এসআই এককে আর একটা হচ্ছে তোমার এই লিটার অ্যাটমসফিয়ার এককে। একটা হচ্ছে 1.36 ইন্টু 10⁻⁻23 23 বলছি 25। আরেকটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻⁻23। এখন দেখো তো এই দুইটার মধ্যে কোন মানটা বলো। এই দুইটার মধ্যে উল্টাই গেছে, এটা এগুলো উল্টাই যায়, এগুলো সচরাচর কিন্তু উল্টাই যায়, এটা উল্টালে হবে না। দেখো আমি সহজে বলি, এখানে তোমার দুইটা মানে একটা 1.36 আর 1.38, বড় কোনটা? 1.38 বড়, সেটা এখানে দিয়ে দাও। আর ছোট যেটা 1.36। লিটার অ্যাটমসফিয়ার তো ছোট, দেখো 0.08। আর এসআই দেখো 8 পয়েন্ট, তার মানে এসআই এককটা বড়। ইন্টু 10⁻⁻23 বড় নাকি 25 বড়? 23 বড় না? 10⁻⁻23 বড় আর 10⁻⁻25 ছোট। তাহলে এই কিন্তু বোল্টজম্যান ধ্রুবকের মান চলে গেল। এককটা কি আসবে? একই। এখানে কিন্তু মলিকিউল থাকবে, যেমন এটাতে তুমি কি বলবা, এসে এককে জুল পার মলিকিউল পার কেলভিন, আর এখানে কিন্তু পার মোল ছিল, এখানে জুল পার মলিকিউল পার কেলভিন। আচ্ছা, সংকট তাপমাত্রা দেখলাম আমরা, এখানে যেগুলা সেগুলো আমরা দেখে ফেলছি। এবার আসো আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস আমরা জানি পিভি সমান এনআরটি সূত্রে মেনে চলে। আদর্শ গ্যাস আমাদের পিভি সমান এনআরটি সূত্র মেনে চলতে হবে।
আর যেটা বাস্তব গ্যাস সেটা কি করে? বাস্তব গ্যাস হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন মেনে চলে। তো ভ্যান ডার ওয়ালস এর ইকুয়েশন কি? আমরা একটু পরে দেখতেছি। এইখানে তাহলে মোল সংখ্যার যতগুলো সূত্র আছে সেইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখানে যেটা বলতেছিলাম ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন কি ছিল? বাস্তব গ্যাস মেনে চলে, তাই না? বাস্তব গ্যাসের জন্য সূত্রটা কি? P প্লাস n স্কোয়ার a বাই v স্কোয়ার v মাইনাস এন বি এটা সমান nRT। এই জায়গায় এ আর বি কি, এই দুইটা জিনিস কিন্তু পরীক্ষায় আসে। একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ এ, আন্তঃআণবিক আকর্ষণ, এটা জেনে রাখতে হবে। এ কি, বি কি, এগুলার একক কি, এগুলো তো বের করতে পারবা জানি। আর আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি হয় এর মান কিন্তু তত বেশি হয়। ওইখানে যেটা প্রশ্ন আসতে পারে, তোমার এরকম বলতে পারে যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে এই ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন কত হবে? তাহলে তুমি জাস্ট এখান থেকে কি বের করবা? এন বের করবা। এন সমান আমরা কি জানি? ডাব্লিউ বাই এম। তার মানে কি 44/44। এন এর মান কত আসতেছে? এখানে 1 আসতেছে। তাহলে 1 টা এখানে বসা দিতে হয়। তাহলে পি প্লাস এ বাই ভি স্কয়ার থাকে। দেন এখানে আমরা ভি মাইনাস বি পাই। এন এর মান যেহেতু 1, 1 সমান এখানে আরটি। তাহলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন আদর্শ গ্যাস এই সূত্রটা মেনে চলবে। আর বাস্তব বাস্তব গ্যাস ওই সূত্রটা মেনে চলবে। আর আদর্শ গ্যাস কি করে? পিভি সমান এনআরটি সূত্র মেনে চলে। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু মনে রাখতে হয়। এর বৈশিষ্ট্যগুলো থেকে আমরা জানি যে এই আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল না। তার মানে ডি ইউ ভি এর সাপেক্ষে এই অভ্যন্তরীণ শক্তিটা কনস্ট্যান্ট। তার মানে এটা 0 হবে। এটা একটু মাথায় রাখতে হয়। এবার আসো এখানে যে আদর্শ গ্যাস, দেখো এখানে আদর্শ গ্যাসের শর্তসমূহ। বাস্তব গ্যাসে কিভাবে আদর্শ করা যাবে বা আদর্শ গ্যাসে কিভাবে বাস্তব করা যাবে, যে কোনো একটা পরীক্ষায় আসে। তা এখন একটাই মনে রাখো, বাস্তব গ্যাসে কিভাবে আদর্শ করতে পারবো? হাই টেম্পারেচার এন্ড লো প্রেসারে বাস্তব গ্যাসগুলোকে আমরা আদর্শ গ্যাসে রূপান্তর করতে পারবো। এরপর আসো ক্যামাগা বক্ররেখা। তাহলে যদি এখানে টেম্পারেচারটা হাই না হলে টেম্পারেচারটা লো হয়, প্রেসারটা যদি হাই হয়ে যায়, তখন কি হয়ে যাবে? এই আদর্শ আচরণ থেকে গ্যাসসমূহ বিচ্যুতি দেখা যাবে না? স্বাভাবিক বিষয়। তাহলে তখন মানে নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ হতে বিচ্যুতি দেখায়। তার মানে তখন ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন মেনে চলে। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের যে ইকুয়েশন সেটা মেনে চলে না। তা এখানে আদর্শ আচরণ থেকে বিচ্যুতির ক্রমটা আমাদের একটু জানা দরকার। মনে রাখবে আণবিক ভরের সাথে বিচ্যুতির সম্পর্ক সমানুপাতিক। আণবিক ভরের সাথে বিচ্যুতির সম্পর্ক সমানুপাতিক। তাহলে এর মধ্যে অ্যামোনিয়া যদি অপশনে থাকে, অ্যামোনিয়া কোনো এই রুলস ফলো করবে না। অলওয়েজ মনে রাখবা অ্যামোনিয়া এর বিচ্যুতি সব থেকে বেশি। তারপরে যার ভর বেশি তার বিচ্যুতি বেশি, যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, এই ক্রমটা সবথেকে বেশি আসতে পারে পরীক্ষায়, যেন এটা বললাম। এবার দেখো যেহেতু আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হচ্ছে, এই জায়গায় কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে রেখা উপরের দিকে যায়, কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে নিচের দিকে বেঁকে আবার উপরের দিকে ওঠে। যেমন এরকম, এটা হচ্ছে আদর্শ লাইন। কিছু কিছু সরাসরি এইভাবে যায় আর কিছু কিছু এইভাবে বেঁকে যায়। কাদের জন্য যায়? এখানে লেখা আছে, দেখো লিখে রাখছি। হাইড্রোজেন আর হিলিয়ামের সব সময় উপরের দিকে যাবে, মানে একদম এই আদর্শ লাইন থেকে উপরের দিকে চলে যাবে। আর বাকিগুলোর জন্য নিচের দিকে চলে আসবে, বেঁকে আবার উপরের দিকে উঠবে। এটা একটু মনে রাখতে হবে। আর এটা মূলত কিন্তু পিভি বনাম পি এর লেখচিত্র। আর এটা পিভি বনাম পি এর লেখচিত্র কেমন হয় এটা তো আমরা জানি। লেখচিত্র কিভাবে বের করতে হয় এটা তো জানা আছে, তাই না? আচ্ছা, জুল থমসন প্রভাব। জুল থমসন প্রভাবটা কি? সৌর ছিদ্র একটা পথ হতে হবে। নিম্ন চাপের অঞ্চলে হঠাৎ প্রসারিত হতে দিলে উচ্চচাপ থেকে একটা গ্যাস সৌর ছিদ্র পথে যদি নিম্নচাপ অঞ্চলে হঠাৎ প্রসারিত হয়ে যায়, তখন গ্যাসের তাপমাত্রা হঠাৎ হ্রাস পায়। এটাকেই জুল থমসন প্রভাব বলে। কোন কাজে ব্যবহার করা হয় এটা একটু মাথায় রাখবা। মানে জুল থমসন প্রভাবটা কি, এটা ইম্পর্টেন্ট কিন্তু।
জাস্ট সংজ্ঞাটা একটু জেনে রাখো। আচ্ছা, বায়ুমণ্ডল। এরপরে এই বায়ুমণ্ডল নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যদিও বায়ুমণ্ডল নিয়ে ভালোই তোমাদের ধারণা আছে, তারপরে কয়েকটা জিনিস একটু না বললেই নয়। প্রথমত উচ্চতা আমি এখানে লিখে রাখি নাই, কারণ উচ্চতা সবাই জানো। উচ্চতা কত ট্রপোস্ফিয়ারের? ভূমি থেকে 15 কিলোমিটার, 15 কিলোমিটার। এরপরে তোমার 15 থেকে শুরু হবে, 15 থেকে কি 50 কিলোমিটার, এই 15 থেকে 50, এর পরে হচ্ছে 50 থেকে 85, লাস্ট অফ অল 85 থেকে 500। তাহলে এখানে আমরা বলতে পারি বায়ুমণ্ডলের বিস্তৃতি কিন্তু 500 কিলোমিটার পর্যন্ত। এরপরে যেটা দরকার, কোন স্তরের ইম্পর্টেন্স কি, কোন স্তরের ইম্পর্টেন্সটা কি? ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়, এই জন্য এটাকে আমরা আবহাওয়া মন্ডল অঞ্চলে বলতে পারি। ঝড় বৃষ্টি সবকিছু এই জায়গায় হবে, ঝড় বৃষ্টি। এবার এসে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, এই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার। এই এখানে ওজোন স্তর থাকবে, উচ্চতা বৃদ্ধির সাথে টেম্পারেচার বৃদ্ধি, এগুলো দেখতে পারো। মেসোস্ফিয়ার সব থেকে শীতলতম স্তর, এটা ইম্পর্টেন্ট কিন্তু। সব থেকে শীতলতম স্তর কোনটা? মেসোস্ফিয়ার, এখানে টেম্পারেচার -93 ডিগ্রি সেলসিয়াস। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এটার ইম্পর্টেন্স কি? এখানে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ব্যাক করে। এগুলা একটু মনে রাখতে হবে। ঝড় বৃষ্টি কোথায় হয়? স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন স্তর থাকে, ইউভি রশ্মি এখানে বাধাগ্রস্ত হয়। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, যদিও তোমরা জানো এসটিপি এসএটিপি এই টেম্পারেচার গুলো কিন্তু মাথায় রাখতে হয়। এসটিপি দেন এসএটিপি। এসটিপি কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এখানে টেম্পারেচার প্রত্যেকটা জানতে হবে, টেম্পারেচার, ভলিউম, প্রেসার। টেম্পারেচার, ভলিউম, প্রেসার। এসটিপি তে তো আমরা টেম্পারেচার কত জানি, 0 ডিগ্রি সেলসিয়াস। ক্যালভিনে তো জানোই, ওটা আর বলতেছি না। এখানে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কিন্তু আমরা কক্ষ তাপমাত্রা বলি, বা 298 ক্যালভিন। আয়তন কত? এটা আমরা 22.4 বলি। একক লিটার দেখবা, অথবা অপশনে লিটার পার মোল আছে কিনা। আর এটা কত? 24.789। আর প্রেসার, এখানে প্রেসার হচ্ছে তোমার, এসএটিপি এর প্রেসার কত? কিলো প্যাসকেল না, 100 কিলো প্যাসকেল। আর এখানে প্রেসার হচ্ছে 1 atmosphere। আর এনটিপিটার সাথে একটু জেনে রাখতে পারো, এনটিপি হচ্ছে তোমার নর্মাল টেম্পারেচার প্রেসার। সাধারণত এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলি। 20 ডিগ্রিতে তোমার প্রেসারটা মনে রাখবা 24.04, প্রেসার বলতেছি, ভলিউমটা 24.04। আচ্ছা, গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস গ্যাস গুলা। এরপরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কারা? প্রথম কোশ্চেন এখানে তোমাকে 5টা 6টা এমনি মনে রাখতে হবে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, N2O, তারপরে তোমার সিএফসি, জলীয় বাষ্প। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। তাছাড়া কি আছে? ওজোন গ্যাসও কিন্তু গ্রিন হাউস গ্যাস। এই 6টা নাম একটু মনে রাখতে হয়। এর মধ্যে সব থেকে বেশি গ্রিন হাউস ইফেক্ট দেয় কে? কার্বন ডাইঅক্সাইড 50% দিয়ে থাকে, এটা জানতে হবে। গ্রিন হাউস ইফেক্ট 50% কে দেয়? এই কার্বন ডাইঅক্সাইড। এটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। আর সিএফসি কিন্তু সব থেকে বেশি প্রভাব ফেলে, প্রায় 15,000 গুণ। বায়ুমণ্ডলে গ্রিন হাউস ইফেক্টের জন্য সব থেকে মোস্ট কমন এই কার্বন ডাইঅক্সাইড, এটা জানতে হবে। আচ্ছা, এবার আসে এখানে ফ্রিয়ন, এগুলার নামকরণ একটু দরকার এবং সংকেত দরকার। এগুলা বের করতে হয় কি করে? 90 যোগ করতে হয়, 90 যোগ করে এগুলা বের করি আমরা। এখন এটা কি দেখো, ট্রাইক্লোরোফ্লোরোমিথেন এভাবে আসতে পারে, বলতে পারে এটা সিএফসি সংকেত কত, এটার সিএফসি সংকেত কত। তো এখানে কিভাবে করতে হয় দেখো, সিএফসি তে কি রাখে মেইনলি আমরা, আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি আগে একটা পড়ায় আসি, তারপরে এখানে ফেরত আসতেছি। ধরো আমাদের এখানে বলা হয়েছে সিএফসি 11, সিএফসি 11 কি করতে হয়? এটার সাথে 90 যোগ করতে হয়, করলে কত আসে? 101 আসে। প্রথমটা হচ্ছে কার্বন, প্রথমটা হবে কার্বন সংখ্যা, দ্বিতীয়টা হবে হাইড্রোজেন সংখ্যা, তৃতীয়টা হবে কি? ফ্লোরিন সংখ্যা। তাহলে এখানে দেখো কার্বন একটা, কিন্তু একটা কার্বনে কয়টা হাত থাকে? 4টা হাত থাকে না? একটাও হাইড্রোজেন নাই, তাহলে একটাই ফ্লোরিন দিয়ে দাও, বাদ বাকি হাতগুলো কি করতে হবে? ক্লোরিন দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে সিএফসি 11 সংকেত কি? CCl3F, CCl3F।
এফ। তাহলে এবার আসো এখানে উল্টা বলছে, এখানে CCl3F, এইটা তাহলে সিএফসি সংকেত কত হবে? সিএফসি 11, অথবা বলতে হবে কি ফ্রিওন 11। সেম ভাবে এখানে আছে CCl2F2, তাহলে এখানে আমরা কি লিখবো? কার্বন লিখবো প্রথমে 1, এরপরে লিখবো কি হাইড্রোজেন একটাও নয় 0, এরপর ফ্লোরিনের সংখ্যা লিখতে হবে 2টা, ক্লোরিনের সংখ্যা লেখা যাবে না। দিয়ে এখান থেকে 90 বিয়োগ করবো উল্টা ভাবে, ওইটা উল্টা করতেছি, তাহলে কত আসে এটা? 90 যদি বিয়োগ করি 12 আসে না? তাহলে এটা সংখ্যা হচ্ছে CFC 12। তাহলে এগুলো আসতে পারে কিন্তু, এভাবে যে কোনো কিছু তুমি চাইলে বের করতে পারবা। ওই সাথে আরেকটা কথা মনে পড়লো, এখানে যেহেতু এটা বললাম, এফজিডি প্লান্ট একটু মনে রাখো। এফজিডি প্লান্ট ফুলু গ্যাস, সালফার ডাইঅক্সাইড থাকে এখানে, সালফার ডাইঅক্সাইডকে আমরা ফুলু গ্যাস বলে থাকি। তাহলে সিএফসি সংকেত আশা করি বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। দূষণগুলো এখানে রাখলে হয়তো চলে আসছে। সূত্রটা একটু দেখে রাখো, ব্যাপন হারের সূত্রগুলা। ব্যাপন সূত্র অনুযায়ী আমরা জানি আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক কেমন, আর সমানুপাতে √1/m, আবার আর সমানুপাতে √1/d। এটা আমরা জানি। তার মানে যার আণবিক ভর যে বেশি ভারী সে কম ছড়াবে, আর যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর কম সে বেশি ছড়াবে, তার মানে ব্যাপন হার বেশি। এটা আমরা জানি এগুলা। ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি? যে কয়টা গ্যাস থাকবে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের সমষ্টি হবে মোট চাপের সমান, এটাই হচ্ছে আংশিক চাপ। সূত্রটা কিন্তু পরীক্ষায় আসে, এবং এই সূত্রটা ইম্পর্টেন্ট, পরীক্ষা একবার আসছিল। আর আংশিক চাপ আমরা কি করে বের করতে পারি? আংশিক চাপ সমান আমরা জানি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখন প্রশ্ন আসতে পারে মোল ভগ্নাংশ কি করে বের করব? মোল ভগ্নাংশ মানে হচ্ছে যার বের করতে হবে তার মোল সংখ্যা নিতে হবে। এখানে তাহলে কিভাবে নিবা? নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, এটাই হচ্ছে মোল ভগ্নাংশ বের করার টেকনিক। কিন্তু মোট চাপ দিলেই তুমি আংশিক চাপ পেয়ে যাবা। এবার আসো অম্লীয় ক্ষার, বা এগুলা কি? এক অম্লীয় ক্ষার কারা? মানে কারা একটা এসিডের সাথে বিক্রিয়া করবে। জাস্ট একটা কথাই মনে রাখবা, যার যা তুল্য সংখ্যা সেটাই তার অম্লত্ব ক্ষারকত্ব। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1। পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1। দ্বি অম্লীয় ক্ষার দেখো এর তুল্য সংখ্যা 2, দুইটা ওএইচ ত্যাগ করতে পারে। এক ক্ষারীয় অম্ল যে একটা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারবে, দেখো এ একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে, এ একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে। সালফিউরিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে। সেম ভাবে এখানে পড়বা H3PO4, এটার ক্ষারকত্ব কত? H3PO3, H3PO2। যে কয়টা অক্সিজেন তার থেকে 1 কমাবা, 3, 2, 1। এগুলা কিন্তু বের করার টেকনিক আছে, গাঠনিক সংখ্যা দিয়ে বের করা যায়, কিন্তু অত ডিটেলস টা তোমার অ্যাডমিশনের দরকার হয় না। যতটুকু বলতেছে এতটুকুই ফলো করো। আচ্ছা, গ্যাসের সূত্রগুলা। গ্যাসের সূত্রগুলা আমরা জানি, এগুলা বয়লের সূত্র কি? P = 1/v। তার মানে PV সমান কে? টেম্পারেচার স্থির থাকে। চার্লসের চ দিয়ে চাপ স্থির থাকবে। V/T সমান কে? অ্যাভোগাড্রোর সূত্র আমরা জানি, PRT স্থির থাকে। এখন লেখ চিত্রগুলো মনে রাখতে হয়। দেখো আইসোথার্মাল লেখচিত্র অধিবৃত্তাকার, আর চাপ স্থির যেহেতু তাহলে এটা বলতে হবে আইসোবারিয়াল লেখচিত্র। এখন এইখানে লেখচিত্রগুলো কিন্তু বের করার টেকনিক খুব ইম্পর্টেন্ট। এর আগেও একটা বলছিলাম যে পিভি বনাম পি এর লেখচিত্র কি হবে? সমান্তরাল সরল রেখা, যে পাশে সিঙ্গেল থাকবে তার সমান্তরাল সরল রেখা। বায়ু দূষণ, এখান থেকে প্রশ্ন আসতে পারে কোনটা প্রাইমারি দূষক কোনটা সেকেন্ডারি দূষক। প্রাইমারি দূষক কোনগুলা, সেকেন্ডারি দূষক কোনগুলা, তো এগুলো চিনবা কিভাবে? খুবই সিম্পল, দু একটা ব্যতিক্রম আছে, চেনার উপায়টা আমি সহজে বলি, খেয়াল করো। দেখো যেগুলো প্রাইমারি দূষক সেগুলো দেখো সবগুলা ম্যাক্সিমামই কিন্তু 3 এর কম থাকে, 3 বা 3 এর কম থাকে এখানে প্রাইমারি দূষক গুলা। শুধুমাত্র তোমার 3টাই মনে হয়, এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই 3টা 3 করে, এইগুলা শুধু ব্যতিক্রম, আর বাদ বাকিগুলা সব কিন্তু এরকম। দেখো NO থাকবে, তারপরে CO থাকবে, এগুলা এইভাবে মনে রাখো। আর সেকেন্ডারি বায়ু দূষক, সেকেন্ডারি বায়ু দূষক কিন্তু সবচেয়ে বড় বড় গুলা, 3 এর বেশি। এক্সেপশনাল একটাই আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সব 3 এর বেশি। এখানে সংখ্যা দেখবা, মৌলের সংখ্যা দেখবা কি 3 এর বেশি, এক্সেপ্ট নাইট্রোজেন ডাইঅক্সাইড।
নাইট্রোজেন ডাইঅক্সাইডটা এখানেও দেই নাই, কিন্তু এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা মনে রাখতে হবে। তাই প্রাইমারি বায়ুদূষণ, সেকেন্ডারি বায়ুদূষণ চিনতে অসুবিধা হবে না, শুধু এই টেকনিকটা ফলো করবা, 2-3টা কোশ্চেন সলভ করবা, দেখবে এটা পারবা। এসিড বৃষ্টি, দেখো বায়ুমণ্ডলে 3টা গ্যাসের অক্সাইড থাকে, সালফার, কার্বন, নাইট্রোজেন। প্রত্যেকের সাথে যদি তুমি অক্সাইডে বিক্রিয়া করো, তাহলে তুমি এখানে কি পাবা? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড 2টা পাও, এখানে কার্বন ডাইঅক্সাইড পাবা, এখান থেকে তুমি নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো পাও। তা এখানে যখন তুমি এবার প্রত্যেকের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, তাহলে এখান থেকে আমরা 2টা অ্যাসিড পাই, একটা পাই সালফিউরাস অ্যাসিড, একটা পাই সালফিউরিক অ্যাসিড। এখান থেকে পানির সাথে বিক্রিয়া করলে আমরা পাই কার্বনিক অ্যাসিড, আর এখান থেকে আমরা পাই নাইট্রিক অ্যাসিড। এর মধ্যে এই নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস, সালফিউরিক অ্যাসিড এইগুলাই কিন্তু তোমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কিন্তু নাইট্রিক অ্যাসিড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না, কারণ এটা খুবই দুর্বল অ্যাসিড। অ্যাসিড বৃষ্টির পিএইচটা আমরা জানি 5.6 এর কম, এই পিএইচটা প্রয়োজন হয়। অ্যাসিড বৃষ্টির পিএইচ কত? 5.6 এর কম, 5.6 থেকে 3.5 এর মধ্যে হয়ে থাকে। তাহলে 3টা অ্যাসিড সবচেয়ে মোস্ট কমন, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড। সালফিউরাস কিন্তু এখানে বলে নাই, কিন্তু আমি অন্য সাইডে বলে দিয়েছি, কিন্তু এখানে লেখা হয়নি, এটা একটু মাথায় রাখবা। নাইট্রোজেন ফিক্সেশন, এটাও ইম্পর্টেন্ট টপিক। নাইট্রোজেন ফিক্সেশন মানে কি? বায়ুতে যে নাইট্রোজেন আছে, ওই গ্যাসকে নাইট্রোজেনের যৌগ রূপে পরিণত করতে হবে এবং পরবর্তীতে সেটা ব্যবহার করতে হবে। মেইনলি কি হিসেবে উদ্ভিদ শোষণ করে? নাইট্রেট লবণ হিসেবে উদ্ভিদ শোষণ করে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেন গ্যাসকে উদ্ভিদ কি হিসেবে শোষণ করে থাকবে? নাইট্রেট লবণ হিসেবে শোষণ করবে বা নাইট্রেট আয়ন হিসেবে শোষণ করবে। এখন যখন নাইট্রোজেন ফিক্সেশন হয়, মানে বজ্রপাত হয়, তখন কত টেম্পারেচার উৎপন্ন হয়? 3000°C উৎপন্ন হয়। অনেক টেম্পারেচার কিন্তু এটা। ওর প্রভাবে নাইট্রোজেনের ট্রিপল বন্ড ভেঙে যায়, এটা কিন্তু অনেক শক্তিশালী। পরবর্তীতে এটা দেখো ধাপে ধাপে বিক্রিয়া করে নাইট্রেটের লবণ তৈরি করে। প্রথমে ওই 3000°C তাপমাত্রায় নাইট্রোজেন ভেঙে যাচ্ছে, গিয়ে বায়ুমণ্ডলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে। দেন ওই নাইট্রিক অক্সাইড পরবর্তীতে আবার বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে তার সাথে বিক্রিয়া করে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করতেছে। এর কালারটা এমসিকিউতে আসে কিন্তু, যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের কালার কি? বাদামি। পরবর্তীতে যখন বৃষ্টি হবে, বৃষ্টির পানির সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা মিশে যাবে, মিশে গিয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। ওই নাইট্রিক অ্যাসিড মাটিতে কি আছে? চুন আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে, তার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেটের লবণ তৈরি করবে। তার মানে দেখো এই যে নাইট্রেট আয়ন হিসেবে উদ্ভিদ নাইট্রোজেনটাকে শোষণ করতেছে, সরাসরি শোষণ করতে পারে না নাইট্রোজেন গ্যাসটাকে, উদ্ভিদ সবসময় আয়ন হিসেবে শোষণ করে। উদ্ভিদ সাহিত্য চ্যাপ্টারে কিন্তু এগুলো পড়ে হয় ডিটেলস। এবার আসো অম্লক্ষারক মতবাদ যদি আসি আমরা, প্রথমে আসো বোরনসের লাউরি মতবাদ। এখন বোরনসের লাউরি মতবাদ আছে প্রোটনীয়, বা এটাকে আরেকটা কি বলা হয়? প্রোটনীয় মতবাদ, কারণ এটা প্রোটন আদান প্রদান করে। এখন কাদেরকে আমরা বোরনসের লাউরি অ্যাসিড বলবো? অ্যাসিড আমরা সবসময় বলি যারা হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলি। তাহলে বোরনসের লাউরি অ্যাসিড হবে যারা প্রোটন দান করবে। তাহলে এই জায়গায় যদি আমরা দেখি, ক্ষার তাহলে কি করবে? হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। যেহেতু হাইড্রোজেন আয়নটাকে আমরা প্রোটন বলি, সেজন্য কিন্তু এটাকে আমরা বলতে পারি প্রোটনীয় মতবাদ। এটাকে আমরা কি বলবো? প্রোটনীয় মতবাদ বলবো। তাহলে আমরা এখান থেকে কিন্তু বেসিকটা জেনে ফেললাম। তাহলে এই হাইড্রোজেন বলতেছি, এই বোরনসের লাউরি মতবাদ থেকে কিন্তু আমরা অনুবন্ধী অ্যাসিড ক্ষারের কনসেপ্টটা পেয়ে থাকি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা এবার অনেক বেশি। অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার। দেখো খুবই সিম্পল। অনুবন্ধী ক্ষার কারা? কাদেরকে তুমি অনুবন্ধী ক্ষার বলবা? যারা প্রোটন ত্যাগ করে, দেখো যে কোনো একটা অ্যাসিড একটা হাইড্রোজেন আয়ন ত্যাগ করবে, ত্যাগ করার পরে কি হয়? অ্যাসিড যদি হাইড্রোজেন আয়ন ত্যাগ করে, তাহলে তো প্রোটনে পরিণত হবে, ওই প্রোটন বলতে ক্ষারে পরিণত হবে। তাহলে আর উল্টা করে অনুবন্ধী অ্যাসিড কারা? যারা প্রোটন গ্রহণ করবে। আমি বেসিকটা বলি, খুব সুন্দর করে খেয়াল করবা। আমি সালফিউরিক, ধরো এখানে আমরা নিলাম, আমরা এই জায়গায় কি নিতে পারি? ধরো আমি এখানে নিলাম বাইকার্বনেট আয়ন, HCO3-। এটাকে আমি চাচ্ছি হচ্ছে অনুবন্ধী অ্যাসিড করতে। অনুবন্ধী অ্যাসিড কিভাবে বানানো যাবে? অনুবন্ধী অ্যাসিড কিভাবে বানানো যাবে? হাইড্রোজেন আয়ন যোগ করবা। অনুবন্ধী ক্ষার যদি বানাতে বলে, যে কোনো কিছু অনুবন্ধী ক্ষার বানাতে বললে কি করবা? হাইড্রোজেন আয়ন বাদ দিবা। জাস্ট এই কথাটা ভাবো। তাহলে বাইকার্বনেট আয়নের যদি অনুবন্ধী অ্যাসিড বলে,
বাইকার্বনেট আয়নের যদি অনুবন্ধী অ্যাসিড বলে, তোমার করণীয় কি এখানে? সিম্পল কাজ। কি করবা? যেহেতু অনুবন্ধী অ্যাসিড বলছে, অ্যাসিড মানে হাইড্রোজেন আয়ন কি করবা? যোগ করবা। তাহলে এটাতে হাইড্রোজেন আয়ন যোগ করলে কি হবে? কার্বনিক অ্যাসিড। অনুবন্ধী ক্ষার মানে কি? হাইড্রোজেন আয়ন বাদ দিতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন আয়ন যদি বাদ দাও তাহলে কি আসবে? CO3 2-। এই অনুবন্ধী অ্যাসিড ক্ষারের কনসেপ্ট শেষ। যে কোনো অনুবন্ধী অ্যাসিড ক্ষার বের করতে বললে জাস্ট এই কথাটা মনে রাখবা। হাইড্রোজেন আয়ন যদি ত্যাগ করা হয় তাহলে সেটা হবে অনুবন্ধী ক্ষার, হাইড্রোজেন আয়ন যদি গ্রহণ করা হয় তাহলে সেটা হবে অনুবন্ধী অ্যাসিড। শেষ। আর কিচ্ছু পড়ার দরকার নাই। এই কথাটা মাথায় রাখলে তুমি যে কোনো কিছু বের করতে পারবা। আরহেনিয়াস নিয়ে গত পরীক্ষায় আসছে, এজন্য আরহেনিয়াস নিয়ে আমি খুব বেশি কিছু বলছি না, ওটা ইম্পর্টেন্ট না। শুধু মনে রাখবা জলীয় অবস্থা থাকবে আরহেনিয়াসে। লুইস অ্যাসিড ক্ষার ইম্পর্টেন্ট কিন্তু। লুইস অ্যাসিড কাদেরকে বলবা, লুইস ক্ষার কাদেরকে বলবা? জাস্ট ইলেকট্রন জোড় আদান প্রদান, ইলেকট্রন জোড় যারা দান করবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো, ইলেকট্রন জোড় যারা গ্রহণ করবে তাদেরকে আমরা ক্ষার বলবো না। কিন্তু এটা কিন্তু ব্রোনসের লাউরের উল্টা। উল্টা বলতে উল্টাও না, যারা ইলেকট্রন এক জোড়া দান করবে তাদেরকে আমরা লুইস ক্ষার বলবো, আর যারা গ্রহণ করে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলবো। দেখো এটা দিয়ে তো আমি চিনতে পারবো না, এটা দিয়ে তো আমরা চিনতে পারবো না। চেনার উপায়টা দেখো এখানে খুব সুন্দর করে লিখে রাখছি। অষ্টক অপূর্ণ থাকবে এখানে, আর এই জায়গায় মুক্ত জোড় ইলেকট্রন থাকবে, যার চিনার উপায় এটা। অষ্টকটা অপূর্ণ। তুমি দেখো BF3, দেখো VF3 ব্রোঞ্জের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, 3টা ফ্লোরিনের সাথে যোগ গ্রহণ করছে, তার 3টা বন্ড মানে কি 6টা ইলেকট্রন, এখনো 2টা ঘাটতি আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডও সেম, আয়রন 3+এও সেম, হাইড্রোজেন আয়ন দেখো 2টা ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে এখানে মোট কথা আমার ইলেকট্রন ঘাটতি থাকবে, 8টা পূর্ণ হবে না, 8টা পূর্ণ হবে না। আর বাদ বাকি এখানে দেখো সবগুলোর মুক্ত জোড় ইলেকট্রন বের করতে হয়। মুক্ত জোড় ইলেকট্রন বের করার কিন্তু টেকনিক আছে। কি সেটা? হাফ ইন্টু কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন মাইনাস বন্ধন সংখ্যা। তাহলে দেখো 5 থেকে 3 বাদ দাও, 2, 2 ভাগ 2 মানে কত? 1 আসে। তাহলে এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে অ্যামোনিয়াতে, আমরা জানি। পানিতে কয়টা থাকে? 2টা থাকে। সেম ভাবে ক্লোরাইড আয়নে বের করবা। আর যদি নেগেটিভ আয়ন থাকে এখানে যোগ করতে হবে, পজিটিভ আয়ন থেকে বাদ দিবা। তাই লুইস অ্যাসিড ক্ষার কিন্তু চিনতে পারলাম। তাহলে এগুলা মেইনলি পুরোসম লুইস অ্যাসিড, আর এগুলা পুরোসম লুইস ক্ষার, যেগুলো মুক্ত ইলেকট্রন দিয়ে আমরা চিনি। আর কিছু তোমার পজিটিভ আয়ন যেগুলো থাকবে সবই তো তোমার লুইস অ্যাসিড হবে, আর নেগেটিভ আয়ন যেগুলো থাকবে সবই কিন্তু লুইস ক্ষার হবে। সব কিন্তু লেখা সম্ভব না, যতটা সম্ভব লিখছি, আর বাদ বাকিগুলো কিন্তু আমি বলে যাচ্ছি। এবার আসো এখানে পানির ক্ষরতা, ইম্পর্টেন্ট জিনিস। পানির ক্ষরতা দুই ধরনের, একটা স্থায়ী ক্ষরতা, একটা অস্থায়ী ক্ষরতা। মেইনলি ক্ষরতা কি জিনিস? দ্বিধনাত্মক আয়ন গুলা যখন পানিতে যুক্ত থাকবে, যেমন এই যে আয়রন 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, এইগুলা থাকলে সেখানে সাবান ফেনা তৈরি করতে পারে না, গদ সৃষ্টি হয়, যার জন্য কাপড় পরিষ্কার হয় না। তাহলে এখান থেকে দুইটা কথা বললাম, একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা, কোনটা কিভাবে তৈরি হয় এটা মনে রাখতে হবে। দেখো অস্থায়ী ক্ষরতা হয় মেইনলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন, এদের বাইকার্বনেট লবণ মোট কথা তোমাকে মনে রাখতে হবে বাইকার্বনেট লবণ থাকবে, জাস্ট এই কথাটা। অস্থায়ী ক্ষরতায় বাইকার্বনেট, বাইকার্বনেট অস্থায়ী। কারণ দেখো এটা কিভাবে মনে রাখবে, একটু আগে আমরা দেখছিলাম বাইকার্বনেটের অনুবন্ধী অ্যাসিডও তৈরি করতে পারে, অনুবন্ধী ক্ষারও তৈরি করতে পারে, তাই এটা তো অস্থায়ী। আর স্থায়ী ক্ষরতায় কি বলবা? সালফেট এবং ক্লোরাইড থাকবে। তাহলে একটা মনে রাখলে কিন্তু অপরটা মনে রাখা লাগতেছে না। এবার এগুলাকে কিভাবে দূর করা যায় এটা একটু সম্ভব হলে মনে রাখবা। দেখো অস্থায়ী যেটা সেটাকে তুমি ফোটায় দূর করতে পারো, এটা মেইন ইম্পর্টেন্ট। আর স্থায়ী ক্ষরতাকে 3টা পদ্ধতি: পারমুটিট, আয়ন বিনিময় রেজিন পদ্ধতি, ক্যালভন পদ্ধতি। পানি ক্ষরতা ইম্পর্টেন্ট। হু কর্তৃক অনুমোদিত যে মাত্রাগুলো আছে, যে শকটা আছে, শকের সবকিছু এখানে আছে, এগুলো মনে রাখতে হয়। বিশেষ করে পানির ডিও এর মান, ফুল মিনিং গুলো কিন্তু পড়বা। 5 থেকে 6, বিওডি এর মান 1 থেকে 2 হলে সব থেকে ভালো পানি বলা হয়। সিওডি এর মান কত হতে হয়, পিএইচ এর মানটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আর টিডিএস আমরা সাধারণত 500 বলে থাকি। টিডিএস মান দ্বারা কি বুঝি আমরা? সিওডি এর সর্বোচ্চ মাত্রা যদি বলা হয় সেটা কত? 10 ppm কিন্তু। সিওডি এর সর্বোচ্চ হচ্ছে 10 ppm। আচ্ছা এবার আসো
যে ভারী ধাতু যেগুলো আছে এখানে এই চারটাই কি ভারী ধাতু না? এই কোন ভারী ধাতু দিয়ে কি রোগ সৃষ্টি হয়? কোন ভারী ধাতু দিয়ে কোন রোগ সৃষ্টি হয়? প্রথমে দেখো লেড। লেডের অভাবে এখানে দেখো এই সব থেকে বেশি ঝামেলা হয় এখানে, আর বেশি ধ্বংস হয়ে যায় লোহিত রক্তকণিকা এখানে কিন্তু ধ্বংস হয়। কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট, কিডনি নষ্ট হয়ে যায়, অ্যানিমিয়া হয়। মানে কি অ্যানিমিয়া? মানে রক্ত শূন্যতা কিন্তু মস্তিষ্কে আক্রমণ করে। একটা জিনিস এখানে লিখতে পারি না, সেটা হচ্ছে দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়। দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়। আরেকটা হয় হচ্ছে আইকিউ লো। আচ্ছা, ক্যাডমিয়াম থেকে একটা জিনিসই পড়তে হয়, ইতাই ইতাই রোগ হয় আর হাড়ের ভঙ্গুরতা নষ্ট হয়, এই একটা মাস্ট পড়তে হয়। আর আর্সেনিকের অভাবে ব্ল্যাক ফুড ডিজিজ একটা পড়লে এটা পড়তে হবে, স্কিন ক্যান্সার, চর্ম ক্যান্সার হয়ে থাকে ব্ল্যাক ফুড ডিজিজ। আর ফ্যাটি লিভার হয় এটার জন্য আবার, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভারটা ফ্যাটি হয়ে যায়। ক্রোমিয়াম কার্সিনোজেনিক পদার্থ, এটা লিভারের ক্ষতি করে বেশি। এই কয়েকটা জিনিস একটু এখান থেকে পড়ে ফেলতে হবে। এবার আসো কি কি ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে অবশ্যই আমাদের জানা দরকার। তা এখানে অনেক ধরনের ম্যাথ কিন্তু আসতে পারে। তো মোস্ট কমন দেখো, প্রথমে বয়লের সূত্র থেকে একটা ফিজিক্সের জিনিস রাখছি, কারণ ফিজিক্সের ক্লাস হয়তো নিতে পারবো কিনা জানি না, শর্টকাট বলার জন্য। দেখো একটা বায়ু বুদবুদ একদম পুকুরের তলদেশ থেকে উপরের দিকে আসে, ব্যাস দ্বিগুণ হচ্ছে, হ্রদের গভীরতা দেওয়া আছে, বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে। এখন এটা শর্টকাট আছে, দেখো কয়েকটা শর্টকাট আছে না, যে উচ্চতা কিভাবে বের করতে হয়, গভীরতা কিভাবে বের করতে হয়। একটা আছে হচ্ছে তোমার n-1 ইন্টু 10.2, যখন তোমার ভলিউম দেওয়া থাকবে, যখন তোমার ভলিউম দেওয়া থাকবে। আর যখন তোমার এই ব্যাস দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, তখন উচ্চতা বের করতে হয় হচ্ছে n³ - 1 × 10.2। 10.2 কখন নিব? যখন 10⁵ দেওয়া থাকবে। কিন্তু যদি বায়ুমণ্ডলের চাপ 1.01 × 10⁵ দেওয়া থাকে, তখন তুমি 10.3 নিবা। মানে এখানে কি হবে? 10.3 গুণ হবে। তাহলে এখানে এটা বের করো, এই সূত্র দিয়ে করতে হবে, 2³ - 1 × 10.2, তার মানে 70.4, 71.4 মিটার। যদি এখানে 1.01 বলতো তাহলে কিন্তু আমরা ওইটাই নিতাম। আচ্ছা, তারপরে আসো, স্থির তাপমাত্রায় একটা গ্যাসের আয়তন 25% যদি কমানো হয় তবে চাপ কত শতাংশ বৃদ্ধি পাবে? একটা ফিজিক্সের স্টাইলে কোশ্চেনটা করছি, যদি কখনো আসে তখন তো পারা লাগবে, তাই না? তখন এইভাবে করলে উত্তর করতে পারবা। দেখো, আয়তন আর চাপের সম্পর্ক, তাহলে অবশ্যই বয়লের সূত্র P সমানুপাতিক 1/v। চাপ বের করতে বলছে, কি বের করতে বলছে? চাপ বের করতে বলছে। তো যখন তুমি 25% কমাচ্ছ, তখন V2 কি হচ্ছে? V2 হচ্ছে তোমার v মাইনাস 25%, মানে আমরা বলতে পারি 0.75 v1। V2 সমান 0.75 v1। তাহলে এবার তুমি এখান থেকে কি করবা? P2 বের করবা। P2 সমান কি হবে? আচ্ছা, এভাবে রাখি আমরা, কারণ কাটতে পারবো না তো, 75/100 রাখো v1। তাহলে এই v এর জায়গায় P2 সমান কি? v এর জায়গায় কি বসবে? 75/100। উল্টাই যাবে না ওটা, 100/75 আসবে, 100/75 ইন্টু P1। তার মানে এটা কত থাকবে? 1.33 মনে হয় কিছুটা, 4/3 আসে এটা। যদি আমরা কাটি 4/3, 4/3 মানে 1.33 P1। কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো, P2 মাইনাস P1 যদি করো তাহলে কত বলা যায়? 33% বৃদ্ধি পাবে না বিয়োগ করলে? ফিজিক্সে ওই যে গতিশক্তির কত পরিবর্তন করলে ভরবেগের কত পরিবর্তন হবে, ওই টাইপের কোশ্চেন কিন্তু। 33% বৃদ্ধি পাচ্ছে এখানে। তারপরে খেয়াল করো, একটা 10 লিটার আয়তনের সিলিন্ডার 5 অ্যাটমসফিয়ার চাপে V1 দেওয়া আছে, এটা P1 দেওয়া আছে, ভর্তি আছে। স্থির তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপের কয়টা বেলুন? ধরো n সংখ্যক বেলুন, তাই টোটাল বেলুনের আয়তন কত হবে? এখানে V2 সমান কত হবে? 2n লিটার। ওই সিলিন্ডারে পূর্ণ করা যাবে। তাহলে বলের সূত্র অ্যাপ্লাই করো, P1 V1 সমান P2 V2।
p1 সমান কত 5, v1 সমান কত 10, v2 সমান কত 1 আর v2 সমান কত 2n। তাহলে এখানে কত থাকে 5, তাহলে n সমান 25টা। এবার আসো আরএমএস বেগ রিলেটেড যদি আমরা দেখি, আরএমএস বেগের সূত্র কি ছিল, সি আরএমএস এটা সমান রুট ওভার 3RT/m। আবার যদি তুমি দেখো রুট ওভার 3PV/m, আর যদি আমরা ঘনত্ব দিয়ে প্রকাশ করি 3p/ρ। তাহলে এই ঘনত্বের সাথে আর এই ভরের সাথে এই দুইটাই কিন্তু বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেনটা দেখো এখানে, কত টেম্পারেচারে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ 27°C তাপমাত্রায় বেগের দ্বিগুণ হবে। টেম্পারেচারের সাথে বলছে না, এখানে গ্যাস তো সেম আছে, তার মানে আণবিক ভর দরকার নাই। তাহলে আমরা সি আরএমএস বেগের সাথে কি পাবো, টেম্পারেচারের সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক করবো এখানে। তাহলে এখানে কত গুণ করছে, 2 গুণ করা হয়েছে, 2 গুণ করা হয়েছে। কি দ্বিগুণ, টেম্পারেচার দ্বিগুণ। যদি 2 গুণ করি, ও না, আরএমএস বেগ দ্বিগুণ করা হয়েছে, তার মানে টেম্পারেচার কত গুণ হবে, 4 গুণ না। এই যে 2 গুণ করতে গেলে টেম্পারেচার কত গুণ হতে হবে, টি সমান সি এর স্কয়ার। 2 গুণ করছে যেহেতু, তার মানে 4 গুণ হতে হবে টেম্পারেচার। টেম্পারেচার 4 গুণ ঘটতে হবে। তাহলে এবার তুমি দেখো এখানে 4 ইন্টু আগে ছিল কত 27, 27 মানে কত 300, তার মানে 1200 কেলভিন। 1200 কেলভিন মানে 927°C। তারপরে প্রশ্নটা খেয়াল করি, একই তাপমাত্রায় হিলিয়াম ও মিথেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত হবে। জাস্ট গ্যাস চেঞ্জ করে দিয়ে প্রশ্ন আসে, বিগত গুচ্ছেও কিন্তু আসছে। গ্যাস আলাদা, টেম্পারেচার কিছু বলা হয়নি, একই বলছে, তার মানে আমরা সি সমানুপাতিক 1/√m দিয়ে করব। তার মানে আমরা বলতে পারি সি অফ হিলিয়াম বাই সি অফ মিথেন এটা সমান রুট ওভার, ব্যস্তানুপাতিক যেহেতু উপরে যাবে আমাদের মিথেন, নিচে আসবে আমাদের হিলিয়াম। তাহলে মিথেনের কত 16 আর হিলিয়ামের কত 4, তার মানে 4 4 16, 2:1, 2:1। এসটিপিতে একটা গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, ওই গ্যাসের আরএমএস বেগ কত হবে। তাহলে এটা ঘনত্ব দিয়ে করতে বলছে। তাহলে এটা কোনটা দিয়ে করবা, সি আরএমএস এটা সমান রুট ওভার 3p/ρ। 3 ইন্টু পি বলতে বায়ুর তাপমাত্রা নিতে হবে, এসটিপি তে বায়ুর তাপমাত্রা কত 101.325 প্যাসকেল, প্যাসকেল নিতে হবে। আর ঘনত্ব দেওয়া আছে 1.43 গ্রাম পার লিটার। এই জন্য এটা অক্সিজেন গ্যাসের জন্য, অক্সিজেন গ্যাসের ঘনত্ব এটাই হয় 461 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ, কারণ এটা ক্যালকুলেশন ছাড়া কিন্তু করা যাবে না, কিন্তু এটা মুখস্থ রাখলে ভালো হয়। গতিশক্তি E সমান আমরা কি জানি, 3/2 nRT। এটা তার আদর্শ গ্যাস না যে আমাদের F/2 কেটি ইউজ করতে হবে। n এর যতগুলো সূত্র আছে n সমান W/m, এইটা বেশি কাজে লাগে আমাদের। এরপরে তুমি যদি বলো x/n এ ইউজ করতে পারো, pv/RT ইউজ করতে পারো, ইচ্ছা। কোন সূত্র দিয়ে ম্যাথ দিবে তো বলা যায় না, তো এখানে বেশিরভাগই W/m দিয়ে আসে, অথবা ডিরেক্টলি n এর মান দেওয়া থাকে। যেমন এখানে দেখো 27°C তাপমাত্রায় 2 মোল আদর্শ গ্যাসের মোট গতিশক্তি কত হবে। তাহলে 3/2, n এর মান 2 দিছে, আর এর মান কি, এখানে অবশ্যই জুল এককে ইউজ করতে হবে আর এর মান। আরএমএস বেগের ক্ষেত্রে আর এই গতিশক্তির ক্ষেত্রে অবশ্যই আর এর মান জুল এককে ইউজ করতে হবে। টেম্পারেচার কত 300, এটা তো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারতেছো, ক্যালকুলেটর ছাড়া। 3 থেকে 9 আর 9 72, তার মানে 7400 প্লাস হবে। অপশন টেস্ট করবা। 0°C তাপমাত্রা একটা গ্যাসের আরএমএস, আরএমএস বলতেছি একটা অণুর গড় গতিশক্তি নির্ণয় করো 0°C তাপমাত্রায়। এই গড় গতিশক্তি নির্ণয় সূত্র হচ্ছে 3/2 কেটি। 3/2 কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, জুল এককে নিতে হবে 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত ছিল 23 ইন্টু 273। তাহলে এখানে যদি কাটো, 13 ধরলে কত আসতো 6 পয়েন্ট সামথিং, 6 দুগুণ 12, আর 3 যদি গুণ করা হয়তো তাহলে 5 পয়েন্ট সামথিং আসতো, 5 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 21 এরকম আসতো। আচ্ছা,
পরম তাপমাত্রা দ্বিগুণ করা হলে একটা গ্যাসের গতিশক্তি শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে? দেখো, টেম্পারেচারের সাথে তাপমাত্রার সম্পর্ক তো সমানুপাতিক। তার মানে তুমি যখন তাপমাত্রা 2 গুণ করতেছো, তাহলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তিও 2 গুণ হবে। তার মানে বৃদ্ধি পাবে কত শতাংশ? 100% বৃদ্ধি পাবে। 2 মাইনাস 2 কত? 2 মাইনাস 1 না, আগে ছিল 1, এখন হয়েছে 2 গুণ। তার মানে 1%, 1 বৃদ্ধি পাবে। তাই 100% করলে কি হয়? 100 গুণ করলে 100% বৃদ্ধি পাবে। ব্যাপন হার ও আদর্শ গ্যাসের সমীকরণ। একটা সরু ছিদ্রপথে অক্সিজেন গ্যাসের ব্যাপন হার দেওয়া আছে x, অন্য একটা অজানা গ্যাসের ব্যাপন হার দেওয়া আছে 2x। অজানা গ্যাসের ব্যাপন হার কত হবে? তাহলে ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক তো আমরা কি জানি? ব্যস্তানুপাতিক না বর্গমূলের? অক্সিজেন গ্যাসের আণবিক হার বাই অজানা গ্যাসেরটা x/2x দিলাম। রুট ওভার কি 2x এর জন্য যেটা, সেটা ধরো আমি বললাম m অফ অজানা গ্যাস, ও দ্বারা বুঝালাম। আর নিচে কি অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 32, তাই না? স্কোয়ার করো, স্কোয়ার করলে কত থাকে? 1/4, এটা সমান থাকে হচ্ছে অজানা গ্যাসের আণবিক ভর বাই 32, তাহলে 28। অজানা গ্যাসের আণবিক ভর 28। 1 মিটার লম্বা একটা কাঁচ নলের এক প্রান্তে অ্যামোনিয়া, অন্য প্রান্তে HCl গ্যাস একই সাথে প্রবেশ করালে অ্যামোনিয়া প্রান্ত থেকে কত দূরে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে? কত দূরে সাদা ধোঁয়ার সৃষ্টি হবে? এটা একটা সৃজনশীল টাইপের কোয়েশ্চেন হয়ে গেছে, এটা দরকার নাই, এটা করাটা একটু টাফ, দরকার নাই এটা। তারপর কেউ যদি চাও তাহলে করতে পারো, বড় এটা, শর্টকাট দিয়ে করা যাবে না এমন না, শর্টকাট দিয়ে বলে দিই। দেখো, প্রথমে এখানে তোমাকে মেইনলি ব্যাপন হার থেকে কিন্তু আমরা দূরত্ব বের করতে পারি। হার সমান কি? দূরত্ব বাই সময় না? সময় যদি সেম হয় তাহলে দূরত্ব বাই আমরা লিখতে পারি এটা L1/L2, এটা সমান এখানে কি আসে? m বাই মানে 36.5/17 অ্যামোনিয়া বাই ক্লোরিন বাই অ্যামোনিয়া, তাহলে এখানে কত আসে? 1.4645 এর মতো কিছু আসবে। এবার অ্যামোনিয়া ও অন্য মাথায় HCl, তাই না? তাই অ্যামোনিয়া থেকে দূরত্ব যদি বলে, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে? উপরে যে 1.45, নিচে হচ্ছে 1.45 প্লাস 1, এটা সমান 100% বা 100 সেন্টিমিটার, যত আসে সেটা। এখানে তো বোঝাই যাচ্ছে অর্ধেকের মতো আসবে, 59 পয়েন্ট সামথিং, 60 এর কম, এরকম আসবে। ইম্পর্টেন্ট না ওটা। এটা দেখো, হাইড্রোজেন অক্সিজেন গ্যাস ব্যাপিত হতে দেওয়া হলো। হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হতে 5 সেকেন্ড সময় লাগলে অক্সিজেন গ্যাসের ব্যাপন হতে কত সময় লাগবে? T1/T2, এটা সমান আমরা কি বলতে পারি? M1/M2। M1 কত? 28/44, তার মানে 7/11, কত আসে? 0.8 এর মতো কিছু আসবে, √0.7, মানে এটা কিছু একটা আসবে। এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো কিন্তু ইম্পর্টেন্ট যথেষ্ট, এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো, লাস্ট আমি কয়েকটা টপিক একটু বলে যাই এই ম্যাথমেটিক্যাল টার্মের জন্য। পিভি সমান কে, মানে সূত্র যেগুলো আছে, পি সমানুপাতিক 1/ভি, এটা দেখবা। ভি সমানুপাতিক টি দেখবা, পি সমানুপাতিক টি দেখবা, পিভি সমান এন আর টি এর যে টুকটাক এন এর জায়গায় W/M দিয়ে যেগুলো আসে এগুলো দেখবা। ভ্যান ডের ওয়ালস ইকুয়েশন দিয়ে জাস্ট মোট সংখ্যা বের করে ওটা বের করতে বলতে পারে, ওইটা দেখবা। আরেকটা জিনিস একটু বলা হয়নি, সেটা মনে রাখবা। একটা 3-4টা কোশ্চেন দিয়ে কিন্তু বলে চাপ সর্বোচ্চ কোথায়, 3-4টা অপশন দিয়ে বলে কোন অপশনটাতে চাপ সর্বোচ্চ। কি করবা? দেখো, পি এর সাথে এন এর সম্পর্ক তো সমানুপাতিক, তার মানে মোল সংখ্যা যার বেশি তার চাপ বেশি। মোল সংখ্যা যার বেশি হবে তার কিন্তু চাপটা বেশি হবে, এটা মাথায় রাখবা। তারপরে এখান থেকে আণবিক ভর বের করতে পারে, ডেনসিটি বের করতে পারে। ডি সমান কি আসে? ডি সমান PM/RT, ঘনত্ব বের করতে পারে। এগুলো সব দেখে রাখবা। ব্যাপন হারের সূত্রে টুকটাক যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখবা, আর প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করবা। মোল ভগ্নাংশ বের করতে বলতে পারে, মোল ভগ্নাংশ বের করে শিখবা।
মূল ভগ্নাংশ বের করার সূত্র তো বলে দিয়েছি। ওটা খুব বেশি ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তাহলে এর বাইরে আর তেমন কিছু প্রয়োজন নাই। এটা প্র্যাকটিস করে যাও। ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবা। আমার জন্য সবাই দোয়া রাখবা। তোমাদের জন্য দোয়া থাকলে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে।